वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमम। परम दयाल ठाकुर श्री श्री अनुकूल चंद्र जी की, माँ काली की जय गुरु। नमस्कार। जुगवतार ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेव, बाबा लोकनाथ, बाबा मृत्युंजय, माँ शीतला तथा ग्रामस्थ सकल देव देवी के जानाई भक्तिपूर्ण प्रणाम। समवेत यात्रा मधुसूदी दर्शक मंडली के यात्रा संस्थार पक्ष थेके शुभ नववर्षेर প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সম্পূর্ণ অশ্রু সজল সামাজিক যাত্রাপালা জীবন গাড়ির ফেরিওলা। রচনা বিদগ্ধ নাট্যকার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় মাস্টার আহমদ আলী, সহ নির্দেশনায় স্বপন কুমার নন্দী, সুর সংযোজনা দিলীপ দাস, আলো ধ্বনি ও সাজসজ্জা পুরুষোত্তম ড্রেস হাউস, তেলিপুকুর, বর্ধমান। মঞ্চ পরিকল্পনায় তারামা ডেকোরেটার্স, খান্দিকি বাজার, হুগলি। স্মারক রজনীকান্ত নায়ক, ম্যানেজার অজিত নন্দী, সহ ম্যানেজার শিবপ্রসাদ নায়ক, কোষাধ্যক্ষ সুশীল কুমার দে, প্রধান উদ্যোক্তা জয়দেব নন্দী, মনোরঞ্জন মণ্ডল ও মানিক নন্দী বড়, সর্বাধিনায়ক মানিক নন্দী ছোট, প্রধান উৎসাহদাতা অমিয় দত্ত, কানাই মণ্ডল, তুষার পাল, তরুণ মণ্ডল ও বাবলু কান্ত দে, প্রধান উপদেষ্টা সব্যসাচী কুন্ডু, বাপ্পা নন্দী, বিশ্বজিৎ মাল, সিদ্ধেশ্বর দে, রামপ্রসাদ নন্দী ও দিলীপ কুন্ডু। সহযোগিতায় বিকাশ মণ্ডল, বলাই মণ্ডল, অসিত নেমো, অজয় সর্দার, সুনীল কুন্ডু, বাবলু সর্দার, নিতাই মিত্রে ও শক্তিপদ দাস বড়। পরিচালনা ও পরিবেশনায় সালঝাড় শীতল মাতা যাত্রা সংস্থার শিল্পী ও কলাকুশলীবৃন্দ। শুরু করছি আজকের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। কর্তব্য কয়েক পকেট, স্নেহ মায়ায় সাজিয়ে ডালা, মরণ পথে এগিয়ে চলে জীবন গাড়ির ফেরিওলা। पुलिस 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 हेलो पुलिस এদিকে আসার আগেই আমি পালিয়ে যাব। চেষ্টা করলে গুলি করে মাথা খুলে উড়িয়ে দেব। না না স্যার, আই শালা বর্বর, বিয়ে করার সবটা তোর আমি জীবনের মতো মিটিয়ে দেব। ভুবনদা, আমি বিনয় বলছি, আপনি তাড়াতাড়ি একবার এখানে আসুন।
বিনয়, শুনলাম পুলিশ এসেছে। হ্যাঁ ভুবনদা, দাঁড়াগো বাবু আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছে। দারোগা বাবু, আমি অন্ধ ভিখারি, লোকের কাছে ভিক্ষা করে আমি আমার বোনের বিয়ের ব্যবস্থা করেছি। আজকের লগ্নে ওই বিনয়ের সঙ্গে আমার একমাত্র বোন সুনন্দার বিয়ে, আপনি ওকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন কেন দারোগা বাবু? সেটা ওকে জিজ্ঞাসা করুন। বিশ্বাস করুন ভুবনদা, আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি। তাই নাকি? হ্যাঁ দারোগা বাবু, বিনয় ভদ্র সন্তান, খুবই পরোপকারী ছেলে। চাঁদা তুলে নিজের গেটের পয়সা ঢেলে কত গরিবের মেয়ের বিয়ে দিয়ে দিলাম, আর আজ আপনারা এসেছেন আমার বিয়ের দিনে হাত করা পরিয়ে এত লোকের সামনে। ছি ছি ছি, আমার মান সম্মান আর কিছুই রইল না। মানুষের উপকার করার পুরস্কার তুমি আমাকে এই দিলে ভগবান। শুনুন, আপনি যাকে বিনয় নামে জানেন, ওর নাম হচ্ছে হীরক দাস। আপনারা নিশ্চয় অন্য কোনো লোকের সঙ্গে গুলিয়ে ফেলেছেন স্যার। আমার নাম বিনয় মুখার্জি। এই বলছি স্যার, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আজও বলছি না। সঞ্জয়, এই জানোয়ারটা সম্পর্কে যা জানো সব বলে ভুবন বাবুকে বলে ওর মুখোশটা খুলে দাও। তাহলে শুনুন ভুবন বাবু, ওর বউ আছে, আর তারপরে একটা 1 বছরের ছেলে আছে। হ্যাঁ, আমার এখনো বিয়ে হয়নি, অথচ আপনি বলছেন। চুপ কর শালা। লম্পট, চরিত্রহীন, ঘরে বউ ছেলে থাকতে তুই আমার বোনকে বিয়ে করতে এসেছিলি। আপনার মতন গরিব মানুষ পয়সার অভাবে যারা মেয়ের বিয়ে দিতে পারে না, এই জানোয়ারটা তাদের সঙ্গে বন্ধুত্ব পাঠায়, বিনা পয়সায় আপনি ওদের মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। ওর রূপে ব্যবহারে মুগ্ধ হয়ে আপনারা আপনাদের মেয়েকেই ওর হাতে তুলে দেন, আর এই জানোয়ারটা বিয়ে করে নিয়ে গিয়ে মেয়েগুলো সর্বনাশ করে ওই আরবে পাচার করে দেয়। এসব আমার বিরুদ্ধে চক্রান্ত, আপনি বিশ্বাস করুন ভুবনদা। চোখ, আবার তোকে আমি বিশ্বাস করব? সঞ্জয়, ওই জানোয়ারটাকে নিয়ে যাও। দাঁড়াগো বাবু, এই অন্ধ মানুষটাকে ভুল বুঝিয়ে বিয়েটা আপনি বন্ধ করে দিলেন। একটা কুমারী মেয়ের বধূ হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে যে পাপ আপনি করলেন, ভগবান একদিন তার বিচার করবেন। ভগবান আমার বিচার করার আগে তোর বিচারটা হয়ে যাক। আগে 10 বছর জেলের ঘানি টেনে আয়, তারপর আমার বিচার দেখতে আসবে। সঞ্জয়, জানোয়ারটাকে নিয়ে যাও। দুপুরটা পরে আবার নতুন শ্বশুর বাড়িতে চলো। আফসোস আফসোস, বহুত দারোগা বাবু, দাদা বলিস না রে বোন, দাদা বলিস না। ওরে আমি তোর শত্রু। দাদা না, দাদা না, তুমি ওর কথা বলো না দাদা, তুমি ছাড়া এই পৃথিবীতে যার আমার কেউ নেই দাদা। ওরে সুনন্দা, আমি তোকে একটা কষায়ের হাতে তুলে দিতে যাচ্ছিলাম। সুনন্দা দেবী, আমি খুবই দুঃখিত। ওই কি মহিলার হীরক দাসকে যদি আগে অ্যারেস্ট করতে পারতাম, তাহলে আপনাদের এইভাবে বিপদে পড়তে হতো না। দারোগা বাবু, আপনি আমার বোনকে ওই জানোয়ারটার থাবা থেকে উদ্ধার করে একটা ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করলেন, কিন্তু কি ভুবন বাবু? বিয়ের লগ্ন পড়ে গেছে। এই লগ্নেই আমার বোনের বিয়ে দিতে না পারলে আমার বোন যে লগ্ন বসটা হবে। বিয়ে বাড়িতে যারা উপস্থিত আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের মধ্যে কেউ কি বিবেকবান ব্রাহ্মণ যুবক কি নেই, যিনি এই মেয়েটাকে বিবাহ করে এই লগ্নভ্রষ্টা লজ্জার হাত থেকে বাঁচাতে পারেন? সুনন্দা, লগ্ন ভ্রষ্ট হবার আগে তুই মরে যা। আর আমাকে মেরে ফেল, আয়
আপনি আপনার বোনকে সম্প্রদান করবেন। কোথায় কোথায় পাত্র? আপনার পাশে দাঁড়িয়ে। আপনি? হ্যাঁ, আপনি আর আপনার বোনের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনি আপনার বোনকে আমার হাতে তুলে দিন। মানুষ আছে, এই পৃথিবীটা এখনো মানুষে ভরে যায়নি। ভুবন বাবু, তোমরা দেখে যাও, আমার বোন লগ্ন অবস্থা হয়নি। একজন মানুষের হাতেই আমি আমার বোনকে সম্প্রদান করছি, সম্প্রদান। আয় সুনন্দা, সে দীপঙ্কর, ওরে ওরে তোরা শঙ্খ বাজা, উলু দে। দীপঙ্কর আমার সতীনের ছেলে, আমি ওর সৎমা বলে ও বিয়ের আগে আমার অনুমতি নেবার প্রয়োজন মনে করেনি। আর আমিও জানিয়ে দিচ্ছি, ওই দীপঙ্করের কোনো কথা আমি শুনতে চাই না। মাগো, দাদার কথাগুলো তুমি একবার ভালো করে শোনো মা। মাগো, আমি দেখে শুনে পছন্দ করে আমি সুনন্দাকে বিয়ে করিনি। একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে ওই সুনন্দাকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছি। তোমার সেই অবস্থায় অনুমতি নিতে পারিনি মা, তাই তো বিয়ের কাজ শেষ না হতে হতে আমি তোমার কাছে ফিরে এসেছি মা। অনুমতি দাও মা, আজ রাতেই আমি দাদার সঙ্গে গিয়ে কাল সকালে সুনন্দা বৌদিকে এই বাড়িতেই নিয়ে আসি। শোন শুভঙ্কর, আমি অনুমতি তো দেবই না, ওই কুলাঙ্গারের বইয়ের মুখ পর্যন্ত দেখবো না। তুই কোনোদিন ওই দীপঙ্করের বইয়ের মুখ দেখবি না। আর যদি তুই আমার কথা না শুনিস তাহলে তুই আমার মারা মুখ দেখবি। মাগো, তুমি তোমার দিব্যে ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। না, কানিষ্ঠা শুভঙ্কর, সৎমা যখন এই অসৎ ছেলের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাই না, তার মায়ের শাস্তি মাথা পেতে নিয়ে এই বাবার ভিটে ছেড়ে আমি চিরকালের মতো চলে যাচ্ছি রে। না দাদা না, তুমি ছিল না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না দাদা। আমিও তোমার সঙ্গে যাব। মায়ার ছিন্ন করে, মায়ার বাঁধন ছিন্ন করে, মায়ার বাঁধন মাথায় নিয়ে, মায়ার বাঁধন ছিন্ন করে, কত জানিয়া যায় সে চলে কত দূরে। সুনন্দা, তোর মেয়ে খুকুমণি কিন্তু খুব দুরন্ত হয়েছে। আরে তা হবে নাই বা কেন? আরে দেখতে দেখতে তো 1 বছর হয়ে গেল। 1 বছর কি বলছো দাদা? বছর যাচ্ছে না, জল যাচ্ছে। এই তো সেদিন তোর বিয়ে হলো। সেদিন মানে আজ 2 বছর হয়ে গেল। আজই তো 21শে ফাল্গুন। গত 2 বছর আগে এই 21শে ফাল্গুনে এই দিনটাতেই আমার বিয়ে হয়েছিল। আজ যে আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী।
সুখে থাক বোন, সুখে থাক। স্বামী সন্তান নিয়ে তুই সুখে ঘর সংসার কর, আমি তোকে এই আশীর্বাদই করি। দাদা, আজ আমি সত্যি সুখী দাদা, কিন্তু একটা দুঃখ কি জানো, শ্বশুর বাড়ির দরজা আমার কাছে চিরদিনের মতো আজ বন্ধ হয়ে গেছে দাদা। কিন্তু দীপঙ্কর তো তোর কোনো অমর্যাদা করেনি, সে তোকে যথেষ্ট স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে। তোমার কাছে বলতে আজ আমার কোনো লজ্জা নেই দাদা, তোমার ভগ্নিপতি আমাকে খুব খুব ভালোবাসে। তুই যেন কোনোদিন তার ভালোবাসার অমর্যাদা করিস না বোন। দাদা দাদা, মন থেকে সব দুঃখ ঝেড়ে ফেলে আজ তুই আনন্দ কর। এই বিবাহ বার্ষিকী রাতটা হইচই করে গান আনন্দ করে কাটিয়ে দে। দাদা দীপঙ্করের থানা থেকে ফিরতে বোধহয় দেরি হবে, তাই আমি চললাম রে সুনন্দা। বেশি রাত হয়ে গেলে আমার বাড়ি ফিরতে অসুবিধা হবে, তো আমি গেলাম। তোরা ভালো থাকিস। সাবধানে যাবে দাদা। ভগবান, না, আমি ড্রাইভারকে বলেছি ভুবনদাকে বাড়ি পৌঁছে দিতে। বিবাহবার্ষিকী সন্ধ্যায় আজ দারুণ ছিল সবাই। তোমাকে পেরোনি বেনারসি, গোলায় মতির হার, বুঝি না আমি কে যে কার অলঙ্কার। তোমার সবেতেই বাড়াবাড়ি। তুমি বিশ্বাস করো শুনুন না, এই বিবাহবার্ষিকী সন্ধ্যায় তোমাকে সত্যি অপূর্ব লাগছে। আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? যাও, শুধু দুষ্টুমি। এখন চলো, এই পুলিশের পোশাক ছেড়ে ধুতি পাঞ্জাবি পরবে, চলো। যথা আজ্ঞা সুনন্দা রানী। ছাড়ো ছাড়ো, কি করছো? আরে সবাই দেখে ফেলবে যে দরজা জানলা সব খোলা আছে। দেখুক, তোমায় আমি ছাড়বো না। যাও, যখন তখন আমার সঙ্গে ডাকাতি করতে এসো না, বুঝেছো মশাই? ডাকাতের আর দোষ কি? গৃহস্থর ঘরে যদি এত দৌলত থাকে, তার ডাকাত তো পড়বে। তবে রে শয়তান, তোমায় পেয়ে ধন্য আমি, চাই না কিছু তোমায় পেয়ে ধন্য আমি, চাই না কিছু তোমার দেয়া শীতের সিঁদুর আমার অলংকার, তোমায় পেয়ে ধন্য আমি, চাই না কিছু। ভেবেছিলাম আমি যে এক ঝরে যাওয়া ফুল, ভালোবেসে তুমি মোরে, ভালোবেসে তুমি মোরে ফোটালে মুকুল, এই তো আমার পরম পাওয়া, পরম অহংকার, তোমার দেয়া শীতের সিঁদুর আমার অলংকার, তোমায় পেয়ে ধন্য আমি, চাই না কিছু চাই না কিছু চাই না কিছু। দারোগা বাবু, দারোগা বাবু, কি ব্যাপার বলো তো সঞ্জয়? স্যার, নারী চক্রের ওই হীরক দাস হীরক দাস জেল থেকে পালিয়েছে। কি বলছো সঞ্জয়? এই ডিএসপি সাহেব এক্ষুনি ফোন করে আমাকে জানিয়ে দিয়েছে, জেল ফেরার কয়েদি ওই হীরক দাস এই অঞ্চলের মধ্যে ঘোরাফেরা করছে। তাই যেমন করেই হোক আজ রাতের মধ্যে ওই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করতে হবে। আমার জিনিসটা ভয় করছে গো।
ভয় কি সুনন্দা? ওই শয়তানটা যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়? না ম্যাডাম না, ওই শয়তানটা আমাদের কোনো ক্ষতি করতে পারে না। হয় জানতো না হলে মৃত, যে কোনো অবস্থায় ওকে আমি অ্যারেস্ট করবোই করবো। আপনি আসুন, আমি ড্রাইভারকে এখনই গাড়িটা ঘুরোতে বলছি। না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না গো, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। ছেলে মানুষই করো না সুনন্দা, তুমি বুঝতে পারছো না আমি জোড়াফুকু থানা দারোগা। এত বড় খবর শোনার পর আমি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকতে পারি না। তাহলে আমাদের এই বিবাহ বার্ষিকী উৎসব? আমার কাছে আগে হচ্ছে আমার ডিউটি, তারপর সব। যাও যাও, আর তুমি ডিউটি করতে চলে যাও। আর কখনো কোনোদিনও যাওয়ার সময় তুমি একটা কথা জেনে দাও, জীবনে এই আমার শেষ বিবাহ বার্ষিকী, আর জীবনে কখনো কোনোদিনও আমি বিবাহ বার্ষিকী উৎসব পালন করব না। আরে বাবা, বিবাহ বার্ষিকী রাত তো আর শেষ হয়ে যাচ্ছে না। আমি কথা দিচ্ছি, সেই জেল ফেরা কয়েদে হীরক দাসকে পাকড়াও করে লোকাপে ভরে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে ফিরে আসছি। ওই শোনো, খুকুমণি ঘুম থেকে উঠে পড়েছে, তুমি খুকুমণিকে একবার নিয়ে এসো শুনুন না। আমি যুদ্ধে যাওয়ার আগে মেয়ের সঙ্গে একবার দেখা করি। বাবা, মেয়ের জন্য দরজাটা একবারে উঠলে উঠেছে। খুকুমণির জন্য দরদ তো হবেই। ওই খুকুমণি যে আমার হৃদয়ের স্পন্দন, ও একটু একটু করে বড় হবে, ওকে আমি লেখাপড়া শেখাবো, নাচ গান শেখাবো, তারপর একটা ভালো ছেলের সঙ্গে আমি ওর বিয়ে দেব। আমি যেন সেই দিনের স্বপ্ন দেখছি। এই দেখো দেখো, তোমার খুকুমণি কেমন সুন্দরভাবে হাসছে দেখো। খুকুমণি আমার মেয়ে হলে কি হবে, ও অবিকল তোমার মতো দেখতে হয়েছে। ওর গায়ের রং, মাথা চুল, মুখের গড়ন সব হুবহু তোমার মতো দেখতে হয়েছে সুনন্দা। এমনকি তোমার পিঠে বাঁদিকে যেমন একটা কালো জরুল আছে, খুকুমণির পিঠে একটা বাঁদিকে জরুল আছে। ওরে আমার খুকুমণি রে। এই শোনো না, মেয়েদের বাদিকে জ্বলুন থাকলে মেয়েরা নাকি খুব পয়বন্ত হয় জানো। যা যা রে খুকুমণি, মায়ের কোলে যা। হ্যাঁ শুনুন না, হ্যাঁ তুমি জেগে থাকবে, আমি কথা জড়াও এভাবে আবার সেই বিয়ের রাতের মতো বাসর জাগবো, বুঝতে পেরেছো? এই দুষ্টু মেয়ে, এই বাবা অমনি চলে গেছে আর অমনি কাঁদতে শুরু করেছে। না না আমার সোনা, আমার ময়না, কাঁদে না মা, কাঁদে না। ওই দেখ আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। আয়, আমি তোকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিই। খুকু ঘুমালো, পাড়া জোড়ালো, চাঁদ মামা হায় রে। খুকু ঘুমালো, পাড়া জোড়ালো, চাঁদ মামা আয় রে। খুকু ঘুমালো, পাড়া জোড়ালো, চাঁদ মামা আয় রে। খুকুর বাবা আনতে যাবে নিয়ে হাজার দড়ি, আনতে যাবে খুকুর বাবা ডানা কাটা পড়ি। খুকু ঘুমালো, পাড়া জুড়লো, চাঁদ মামা আয় রে। খুকু ঘুমালো, পাড়া জোড়ালো, চাঁদ মামা হায় রে। যা, খুকুমণি ঘুমিয়ে পড়েছে। বৌদি, ও বৌদি, দরজা খুলুন। কে কে আপনি? এ কি, কোথা থেকে আসছেন? আমি থানা স্টাফ, থানা থেকে আসছি।
জানি না। দেখি তো দরজাটা খুলে। আপনি আপনি হঠাৎ এখানে? ঘরটাতে খুব সুন্দর সাজিয়েছেন, আর আপনাকে দেখতে দারুণ লাগছে। আপনি কি এই সব কথাগুলো বলার জন্যই আপনি এখানে এসেছেন? এই পুলিশের পোশাক পরে আছি বলে তুমি আমায় চিনতে পারছো না, তাই না সুনন্দা? কে কে আপনি? ভালো করেছে দেখো তো আমার মুখের দিকে, চিনতে পারছো? কে আপনি? হ্যাঁ, পুলিশের ছদ্মবেশে আমি সেই হীরকদা। এই হীরকদা যে বাড়ি থেকে অ্যারেস্ট করে কোর্টে পাঠ চালান করেছিল ওই শালা সোরের বাচ্চা দীপঙ্কর তারকা। আদালতের বিচারে আমার 10 বছরের জেল হয়ে গেল। তারকা ওই জেলে পাঠালে কি হবে? আমির ওপরেও যে বাপ আছে, ওই জেল পুলিশের সঙ্গে লাইন করে জেল থেকে আমি পালিয়ে এসেছি। বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। বেরিয়ে তো যাবোই, তবে একা নয়, তোমাকেও সঙ্গে নিয়ে যাবো। তার আগে তোমার সঙ্গে আমার এই পুলিশের ছেটা হয়ে যাক। ভালো কথা বলছি, একদম এগিয়ে আসবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। একটা মেয়ের মা হয়েছো, তোমার যৌবন দেখে আবার মনে হচ্ছে যেন ভাদরের ভরা পুকুর। আমি ওই পুকুরে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটবো, সাঁতার। খবরদার বলছি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমার সুখের সংসার নষ্ট করে তুমি কিছুতেই শান্তিতে থাকতে পারবে না। আমি তোমার পায়ে পড়ে অনুরোধ করছি, তুমি আমায় ছেড়ে দাও। তাই বললে কি হয় সোনা? জলে ছাড়া যে সবই কেনা। আমার স্বামী আমাকে জেলে পাঠিয়ে আমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে আমার সমস্ত কারবার। আমার বউ ছেলে না খেয়ে শুকিয়ে মরতে বসেছি, তাই তোমাকে তো আমি এত সহজে ছাড়বো না সোনা। বদলা নেব, বদলা। এই কাল লাগিনীর বিষাক্ত দাঁতে ছবলে তুই একবারে শেষ হয়ে যাবি। এই ঘরে তোমার শরীরের সাজানো বাগান সব তছনছ হয়ে যাবে, তছনছ। বউটা গুলি খেয়ে মাটিতে পড়ে ছটপট করছে, এখনই মরবে। আর আগে আমাকে পালাতে হবে। আমার সময় কারো কারণে ওই খুকুকে আমি চুরি করে নিয়ে যাব। আমার খুকুমণিকে ছেড়ে দাও। কর বলছি। লাইনই নেই তো, অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। লাইটের লাইন ছেড়ে দিয়েছে, লাইনটা ছেড়ে দিয়েছে। হ্যালো হ্যালো জেন্টলম্যান, লাইটের বোর্ডের লাইনটা অফ হয়ে গেছে, লাইটের বোর্ডের লাইনটা অফ হয়ে গেছে, শিগগির চেক করুন। হ্যালো, ঠিক আছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আবার শুরু করছি। খেয়ে বউটা মাটিতে পড়ে ছটপট করছে, এখনই মরবে। আর আগে আমাকে পালাতে হবে। যাওয়ার আগে দারোগার মেয়ে ওই খুকুমণিকে আমি চুরি করে নিয়ে যাব, চুরি। চল, তোকে নিয়ে আমি এখনই আমার বস্তিতে ফিরে যাবো। আর আমার বউ ছেলেকে সঙ্গে নিয়ে, তোকে সঙ্গে নিয়ে এই শহর ছেড়ে দূরে, বহু দূরে কোথাও পালিয়ে যাবো। দরজা খোলা,
সুনন্দা ওখানে ওইভাবে পড়ে কি করেছে সুনন্দা? তোমার তোমার এই অবস্থা কি করলো? ওই হীরক দাস হীরক দাস আমাদের খুকুমণিকে নিয়ে সুনন্দা না! সুনন্দা অভিমান করে ঘুমিয়ে গেছে, তাই আমি ডাকলেও আর সাড়া দেবে না। এই এই সুনন্দা, এই নাও তোমার জন্য ফুল নিয়ে এসেছি। বলো বলো তুমি আমার কাছে আর কি নেবে? আমি তোমার জন্য সব নিয়ে আসবো। আমি যে জীবন গাড়ির ফেরি হলাম। আমি তুমি আমার খুকুমণিকে নেবে? খুকুমণিকে এই দাঁড়াও দাঁড়াও, আমি খুকুমণিকে নিয়ে আসছি। খুকুমণি, খুকুমণি, খুকুমণি তুই কোথায়? খুকুমণি, হুকুমনি তো চুরি হয়ে গেছে, পিয়া চলে গেছে দূরে। হুকুমনি তো চুরি হয়ে গেছে, পিয়া চলে গেছে দূরে। দুঃখের বন্যা খুকুমণি তুই কোথায়? খুকুমণি, 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 হুকুমনি তো চুরি হয়ে গেছে, পিয়া চলে গেছে খুকুমণি। খুকুমণি, না না, আমি ভাবতে পারছি না। ওই সুনন্দা দেবীর খুনি হীরক দাসকে ধরার জন্যে আমি তদন্ত শুরু করেছিলাম, কিন্তু ওই ডিএসপি সাহেব আমাকে প্রমোশনের লোক দেখিয়ে কেসটা ধামাচাপা দিতে চাইছে। কেন চাইছে সেটা আমি বুঝতে পারি না, কিন্তু কিন্তু সেই কারণটা আমি কাকে বলবো? কথাটা শোনার পর থেকেই মাথাটা আমার আগুন জ্বলছে। মনে হচ্ছে এই এই রিভলভারের গুলিতেই আমি ওই ডিএসপির বুকটা ঝাঁঝরা করে দিই। না 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 না, আমি কি ভাবছি, আমার আমার মাথাটা বড় যন্ত্রণা করছে। আমি কি করব, আমার কি করা উচিত সেটাও আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না, বুঝতে পারছি না। আমার ভগ্নিপতি দীপঙ্কর এখন কোথায়? দীপঙ্কর বাবু, শুভঙ্কর তাকে বাড়ি নিয়ে গেছে। আমার ভাগ্নি খুকুমণি কোনো সন্ধান পেলে? না ভুবন বাবু না। সঞ্জয় বাবু, খুকুমণি বেঁচে আছে তো, নাকি সেই শয়তানটা তাকেও মেরে ফেলেছে? শুনুন শুনুন, খুকুমণি বেঁচে আছে না মারা গেছে, বেঁচে থাকলেও কোথায় আছে সেটা আমি বলতে পারবো না। ভারী অদ্ভুত কথা। একটা জেল ফেরার কয়েদি আপনাদের থানার দারোগা বাবুর কোয়ার্টারে ঢুকে দারোগার বউকে খুন করে মেয়েটাকে চুরি করে নিয়ে চলে গেল, আর আপনি সেই থানার পুলিশ হয়ে সেই খুনিটার কোনো হদিশ পেলেন না। আমি যে পুলিশ স্বয়ং দারোগার বউয়ের খুনিকে ধরতে পারে না, তার মেয়েকে উদ্ধার করতে পারে না, সে পুলিশ কি করে এই জনসাধারণকে রক্ষা করবে? আমার কথাগুলো শুনুন। ওই পোশাকটা পরে থানায় বসে থাকার আপনার কোনো অধিকার নেই। ভুবন বাবু, আপনি আপনি দয়া করে থানা থেকে বেরিয়ে যান। আপনি থানা থেকে বেরিয়ে যান, বাড়ি গিয়ে শাড়ি পরে হেসেল ঘরে গিয়ে ভাতের হাঁড়ি চাপান, আর যাবার সময় হাতে কগাটা চুরি পড়ে যাবে, আপনার হাতে চুরিটাই মানাবে। আমি আমার জায়গায়
আপনি আমার জায়গায় আপনাকে বসিয়ে দিচ্ছি। বলুন, আমি যে কাজ করতে পারিনি সে কাজ আপনি করতে পারবেন? আপনি তো জানেন আমি অন্ধ। শুধু আপনি নন, এই দেশের বেশিরভাগ মানুষই চোখ থাকতেও অন্ধ। আপনারা অনেক কিছু দেখতে পান না। আপনি জানেন খুকুমণিকে উদ্ধার করার কাজ করতে আমাকে বাধা দেওয়া হয়েছে। কেন কেন বাধা দেওয়া হয়েছিল? ওই কেঁচো করতে যেই কেউটে বেরিয়ে গেছে, কেউটে। সঞ্জয় বাবু, তাহলে শুনুন, ওই হীরক দাসের মতো ক্রিমিনালরা মাছও হারা দিয়েই কিছু বেশ পুলিশ অফিসারকে বেঁধে রেখেছিল। তাই তো পুলিশে নাকে ডোকা দিয়েই ওরা বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কি বলছেন সঞ্জয় বাবু? দীপঙ্কর বাবু ওই থানার আসার পর অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দিয়েছিলেন। সেই জন্য এই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসাররা উপর ইনকাম বন্ধ হয়ে যাওয়ার জন্যে ওই পথের কাটা দীপঙ্কর বাবুকে টাইট দেওয়ার জন্যে ওই হীরক দাসকে সাবিল করেছিল। সঞ্জয় বাবু, আপনি আগে এইটা জানতে পারেননি? বুঝতে পারেনি বলেই তো ওই ওদের ফাঁদে পা দিয়ে ওই দীপঙ্কর বাবুর এত বড় সর্বনাশ হয়ে গেল। আমারই ভুলে আজ দীপঙ্কর বাবু পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই বিবেকের যন্ত্রণা আমার বুকটা আজ কুড়ে কুড়ে খাচ্ছে। আমিও বোধহয় পাগল হয়ে যাবো ভুবন বাবু, আমিও বোধহয় পাগল হয়ে যাবো, পাগল। আপনি প্রতিবাদ করুন। আমি ওদের একা কিছু করতে পারবো না। ওরা আজ একা নয়, কিছু রাজনৈতিক নেতা, কিছু মন্ত্রী, কিছু অসাধু ব্যবসায়ী ওদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে। ওদের দুষ্টু চক্র, ওরা ভালো মানুষকে ভালো থাকতে দেবে না। ওরা এই ঘরে ঘরেই সমাজ বিরোধীদের তৈরি করছে। ওরা উগ্রপন্থীদের মদত দিচ্ছে। মানুষের জীবন নিয়ে ওরা শুধু ছিনিমিনি খেলছে। মানুষকে এসব বোঝানো দরকার। মানুষ আপনি কোথায় পাবেন ভুবন বাবু? মানুষ আপনি কোথায় পাবেন? মানুষ ঘরে ঢুকে গেছে। ওই তো ঘরে ঘরে কালার টিভি, ভিসিআর আর ওই কেবল টিভির লাইন। ওই টিভির নামেও বোকা বাস্কটার সামনেই মানুষ বোকার মতো বসে বসে শুধু ওই সুখের ছবি দেখছে। সঞ্জয় বাবু, ঘুম ধরেছে এই সমাজের সর্বস্তরে, ঘুম পোকার আক্রমণ। সঞ্জয় বাবু, আপনি হাসছেন। একথা বানর থেকেই বিবর্তনের ফলে মানুষের উৎপত্তি হয়েছিল, কিন্তু এখন দেখছি মানুষ পিছন থেকে এগিয়ে যাচ্ছে, নর থেকে আবার বানরে পরিণত হচ্ছে। তাই এই বিপদগামী, বিকৃতগামী মানুষরূপী অমানুষদের পৃথিবীর দিয়ে কোনো ভালো কাজ হবে না ভুবন বাবু, পৃথিবীর কোনো ভালো কাজ হবে না। এই পৃথিবীটা এই রোষা তলে যাবে, রোষা তলে যাবে। সঞ্জয় বাবু, আপনি সব কিছু দেখেও চুপ করে বসে থাকবেন? অপেক্ষা করুন, আমি মানুষ খুঁজতে যাচ্ছি। সঞ্জয় বাবু, আপনি কি পাগল হয়ে গেলেন? দীপঙ্করের মতন সঞ্জয় বাবু পাগল হয়ে গেল। সঞ্জয় বাবু মানুষ খুঁজতে গেল, কিন্তু আপনারা তো সব শুনলেন। আপনারা কি সঞ্জয় বাবুর মতো সেই খাঁটি নির্ভেজাল মানুষ হতে পারেন না? বলুন, আপনি পারেন না? আপনারা পারেন না? বলুন না,
আপনারা পারেন না। এর পরের ঘটনা 20 বছর পর। এই মদন, আর এই হচ্ছে আমার বাবুদের বাগান। বাহ, খুব সুন্দর বাড়ি, চতুর্দিকে কত গাছপালা। আয় দিকে চেয়ে দেখ, ওই যে তিনতলা বাড়িটা দেখছিস, ওটাই বাবুদের বাড়ি। আর আমি না ওই বাড়িতে রান্নার কাজ করি। ওরে বাবা, এসে দেখাচ্ছি জমিদার বাড়ি। না রে মদন, আমার বাবুরা জমিদার নয়, আমার বড় বাবু দীপঙ্কর চ্যাটার্জি হচ্ছেন মস্ত বড় পুলিশ অফিসার। পুলিশের খবর শোন, দীপঙ্কর বাবু পুলিশ হলো খুব ভালো লোক, যাকে বলে একেবারে মাটির মানুষ। তা হ্যাঁ রে মোহন, তোর ছোট বাবু কি পুলিশের কাম করেন? ছোট বাবু ব্যবসা করেন, আর বড় বাবু টাকা দিয়ে দোকান কিনে দিয়েছে। ছোট বাবু খুব ভালো লোক। দুই ভাই এক লগে এক সংসারেই থাকে। কেন থাকবে না, ভাই ভাই খুব মেয়ে। বড় বাবু নিজে টাকা দিয়ে বাড়ি করে, আর সেই বাড়ি ছোট বাবুর নামে লিখে দিয়েছে। প্রায় 5 বছর হয়ে গেল। এই বাড়ির সবাই না আমাকে খুব ভালোবাসে। যাকে আমার কথা তো তুই শুনলি, এবার বল এই বাড়িতে কাজ করবি তো? কাম করবো না মানে? কাম করার লগেই তো তোর সাথে আইছি। এই কাম না করলে খাইবো কি? আমাদের ঘরের অবস্থা তো তুই জানিস। তাহলে চল বাড়ির ভিতরে গিয়ে ছোট বৌদিমণির সঙ্গে দেখা করে আসি। তুই আমায় দেখিস মোহন, তুই আমারে দেখিস। আয় 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 আয়। হে মা কালী, হে মা সন্তোষী মাতা, তুমি আমার দয়া করো, আমার কামটা জুটিয়ে দাও মা। আমি তোমাকে জোড়া পাঁটা বলি দেবো। 20 বছর আগে আমার দাদার জীবনে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে সেটা তো শুনলে অভিজিৎ। এই দুর্ঘটনার কথা আপনি কিভাবে জানতে পারলেন? খবরের কাগজ পড়ে খবরটা জানতে পারার পর আর আমি মায়ের দিব্যি বানতে পারিনি, তাই ছুটে গিয়েছিলাম দাদার কোয়ার্টারে। গিয়ে দেখলাম শোকে দুঃখে দাদা পাগল হয়ে গেছে। তারপর দেরি না করে দাদাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে এলাম। তারপর মা যে মারা গেল দাদা বুঝতেই পারলো না। দাদা নিজের খেয়ালে কখনো হাসতো, কখনো কাঁদতো। দাদার চিকিৎসা শুরু হলো। ওই ডাক্তারের কথা মতো দাদাকে একটা ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখলাম। আমি জানালার কাছে গিয়ে যখন দাদা বলে ডাকতাম, দাদা অদ্ভুত একটা ব্যাপার করতো। কি সেই অদ্ভুত ব্যাপার? 20 বছর পেরিয়ে গেছে অভিজিৎ, দাদা এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু আজও আমি চোখ বুঝলে সেদিনের সেই দৃশ্যটা দেখতে পাই। আমি দেখতে পাই দাদা যেন চিৎকার করে বলছে, গাড়ি আসছে, জীবন গাড়ি আসছে। কৈশোর, যৌবন, বার্ধক্য এবং পৌরত্ব, এই 5 জায়গায় থামে। এই গাড়ির একটাই কিন্তু কামরা, হৃদয় তার ইঞ্জিন, পা দুটো তার চাকা, আর ড্রাইভার থাকে উপরে। ড্রাইভারের নাম কি জানো? ভগবান। ওই তো আমার গাড়ি এসে গেছে, এবার আমি উঠে পড়ি। প্যাসেঞ্জার বন্ধুগণ, আমি এসে গেছি। আমি যে জীবন গাড়ির ফেরিওয়ালা। আমার এই ঝুড়িতে কত কি জিনিস ছিল, সেও প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, শ্রদ্ধা, ভক্তি, দায়িত্ব এবং কর্তব্য। আমি শৈশব থেকে তৈরি করছি। এগুলো দিয়ে আমি চলে যাব। তাড়াতাড়ি বলুন, নইলে গাড়ি যদি একবারে থেমে যায় তাহলে আমি নেমে যাব, আর আমার সঙ্গে আপনাদের দেখা হবে না। এই যা
হঠাৎ গাড়ি ব্রেক করে থেমে গেছে। এবার নেমে যাচ্ছি, আমি জীবন গাড়ি থেকে নেমে যাচ্ছে, এই জীবন গাড়ির ফেরিওয়ালা। জীবন গাড়ির ফেরিওয়ালা, কি অদ্ভুত কথা। আর মানুষ যেন ফেরিওয়ালা। অভিজিৎ, আমি ওই দীপঙ্কর জেঠুর কাহিনী নিয়ে একটা যাত্রা নাটক লিখতে চাই শুভঙ্কর কাকু। তুমি যে যাত্রা নাটক লিখবে তা আমি কলকাতার এক বিখ্যাত যাত্রা দলে অভিনয় করার ব্যবস্থা করে দেবো। এই তো খুব ভালো কথা। হ্যাঁ, আর একটা কথা তোমায় বলে যাই অভিজিৎ, তোমার এই নাটক লেখা শেষ হয়ে গেলে সেই নাটকের নাম অবশ্যই দিও জীবন গাড়ির ফেরিওয়ালা। আমি আজই লেখা শুরু করব। যাই, আমি ওই একটা নতুন খাতা আর একটা নতুন পেন আমি বাজারের দোকান থেকে কিনে আনি। তুমি কেন দোকানে যাবে অভিজিৎ? মদনকে পাঠাও। কাকিমা, আপনি আমার জন্য এত ব্যস্ত হবেন না। কি বলছো বাবা অভিজিৎ? তুমি ব্যাংকের চাকরি নিয়ে রাজস্থান থেকে এই কলকাতায় এসে আমাদের বাড়িতে উঠেছো। এখন থেকে যখন আমাদের বাড়িতে থাকবে তখন তোমার সুবিধে অসুবিধা আমাদের তো দেখতে হবে নাকি? কাকিমা, শোনো শোনো বাবা অভিজিৎ, তুমি এই বাড়িটাকে পরের বাড়ি মনে করবে না, মনে করবে নিজের বাড়ি। আর শোনো, তোমার কি সুবিধে অসুবিধা তোমার কি দরকার হয় আমাকে বলতে না পারো, ওই লিপিকে বলো, আমি লিপিকে তোমার কাছে পাঠিয়ে দেবো। কিন্তু লিপিকা তো প্রায় আমার কাছে আসে। কেন আসবে না বাবা, কেন আসবে না? সে যে তোমাকে বন্ধু মনে করে। শুধু আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে খুব ভালো, লেখাপড়া পড়াশোনা সাজগুজ গান বাজনা সব স্মার্ট। ওই তো লিপি এইদিকে আসছে। লিপি, এই লিপি এদিকে আয় মা। কি শুনবো মা? আরে শোন, আজ তো ছুটি, যাত না অভিজিৎকে নিয়ে কোথাও একটু ঘুরে আয়। কাকিমা, আমি বলছিলাম আমাকে কিছু বলতে হবে না বাবা, আমাকে কিচ্ছু বলতে হবে না। তোমরা কি করবে, কোথায় যাবে, তোমরা দুজনে মিলে ঠিক করে নাও। চলো না অভিজিৎ দা, আমরা কোনো নদীর ধারে যাই আর সেখানে একটা নৌকা ভাড়া করে আমরা ভেসে ভেসে বেড়াবো। না লিপিকা, আজ আমি বেড়াতে যাব না। কিন্তু কেন? এখন আমি একটা নাটকের প্লট নিয়ে ভাববো। তা তোমার নতুন নাটকের নামটা কি? আমার নতুন নাটকের নাম হবে জীবন গাড়ির ফেরিওয়ালা। জীবন গাড়ির ফেরিওয়ালা? তোমার জেঠু দীপঙ্কর চ্যাটার্জি হবেন আমার নাটকের প্রধান চরিত্র। আর নায়িকা? আমার নাটকের নায়িকা হবে খুকুমণি। খুকুমণি? কিন্তু আমার জেঠুর মেয়ে খুকুমণি তো 20 বছর আগেই হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া খুকুমণিকে আমি আমার নাটকে নতুন করে ফিরিয়ে আনবো। ওসব উদ্ভট স্বপ্ন দেখা বন্ধ করো তো। এখন কি বলবে সেটা ভালো করে বলো। কিন্তু আমার মাথায় যে নাটক ছাড়া এখন আর কিছু আসছে না। আমি বুঝতে পারছি আমার নাটকের চরিত্রগুলো বোবার মতো আমার চারপাশে ঘোরাফেরা করছে, ওরা কথা বলতে চাইছে। আরে ওসব কথা বাদ দাও তো, আমার এখন একদম কিছু ভালো লাগছে না ওসব নাটক ফাটকের কথা। ঠিক আছে, আমি তাহলে এখন চলেই যাচ্ছি। আরে দাঁড়াও, তোমার সাথে না আমার অন্য একটা কথা আছে। কি কথা বলবে লিপি? যে কথাটা আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। তার মানে? 1 মাস আগে যখন তুমি প্রথম আমাদের বাড়িতে এসেছিলে, সেদিন আমি তোমাকে প্রথম দেখে মরেছি। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি আমার দিকে একবার তাকাও তো। দেখো আমার চোখে কিসের নিমন্ত্রণ, আমার বুকের ব্যাকুলতা। তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি এমন করছো কেন? আমি তোমাকে ভালোবাসি দাদা, আমি তোমাকে ভালোবাসি। আমি শুধুই তোমার, আর তুমি শুধু আমার, তুমি শুধুই আমার। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি।
আচ্ছা বলো, তুমি আমাকে ভালোবাসবে তো? বলো না, বলো। না লিপি না, আমি তোমার প্রস্তাবে হ্যাঁ বলতে পারবো না। কিন্তু কিন্তু কেন? আমি তোমার বাবার বন্ধুর ছেলে, ব্যাংকের চাকরি নিয়ে রাজস্থান থেকে এখানে এসেছি। তোমার বাবা মা বিশ্বাস করে তোমাদের বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছেন। শুভঙ্কর কাকু, দীপঙ্কর জেঠু আমাকে যেমন ভালোবাসেন তেমনি বিশ্বাস করেন। তাই তোমাকে ভালোবেসে আমি ওদের কাছে ভালোবাসা হারাতে পারবো না। আমি ওদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি নিরুপায় লিপি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে বলতে পারবো না, আমি তোমাকে বলতে পারবো না। তোমার সাথে আমি প্রেম করে জিতবই, জিতবই, জিতবো। তোর দ্বারা কিচ্ছু হবে না লিপি। কেন হবে না ছোট মামা, কেন হবে না? আরে তুই যদি সে আদিকালের মধ্যে বুড়ির মতো সেজে থাকিস, তাহলে ওই অভিজিৎ কোনোদিন তোর দিকে ফিরেও তাকাবে না। কেন তাকাবে না? আমার কি রূপ নেই নাকি যৌবন নেই? আরে বর্তমান যুগটা হচ্ছে গেট আপের যুগ। যে মালের প্যাকেট যত ঝকমকা হবে সেই মাল বাজারে তত বিক্রি হচ্ছে। মালের কোয়ালিটি নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। দেখছিস না, বাড়িতে তৈরি শরবতের বদলে বোতলে ভরা পেপসি, থামস আপ মানুষ অনেক বেশি দাম দিয়ে কিনে কেমন আশা মিটিয়ে পান করছে। তুমি ঠিক বলেছো ছোট মামা, তুমি ঠিক বলেছো। আরে মঙ্গল কুমার ঠিক কথাই বলে, কিন্তু কে আমার কথা শুনছে বল? আমি তোমার কথা সব শুনবো ছোট মামা। তুমি বলো তো, আচ্ছা আজকালকার ছেলেরা কেমন মেয়ে পছন্দ করে বলো না, বলো। হিন্দি সিনেমার হিরোইনগুলোকে দেখছিস না, এই যেমন ধর করিনা কাপুর, বিপাশা বসু, রিমি সেন, আমরা ঠিক ওই রকম মেয়েদেরই পছন্দ করি ছোট মামা। আহা, মেয়েগুলো কেমন ফিগার, তেমন স্টাইল, তেমন পোশাক। থাক থাক, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরে গেছি। তা বুঝতে যখন পেরেছিস তখন নিজেকে ওদের মতো তৈরি কর। কেমন করে নিজেকে তৈরি করবো বলো তো ছোট মামা? আরে আমি তোকে তৈরি করে দেবো। তো প্রথমে তো ফিগারটা তৈরি করতে হবে। এর জন্য জিমে গিয়ে তোকে ব্যায়াম করতে হবে, সাঁতার কাটতে হবে, হিসাব করে খাওয়া দাওয়া করতে হবে। ও মামা, তুমি যে আমার উপকার করলে না, সত্যি তোমাকে আমার ছোট মামা বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে তুমি আমার বন্ধু মামা। দাঁড়া 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 দাঁড়া, আচ্ছা বলো না বাবা, বলো, তুমি যা বলবে আমি সব শুনবো। বিউটি পার্লারে নিয়ে গেলে ওরা সব করে দেবে। তোর চুল কেটে সেভ করে দেবে, ভ্রু প্লাগ করে দেবে, নখ কেটে দেবে, আর হাতে পায়ে লোম তুলে দিয়ে হোল বডি ম্যাসেজ করে দেবে। তা মামা, তুমি কি সবসময় পার্লারে যাও নাকি? শুধু বিউটি পার্লারে না, আমি জিমে গিয়ে ব্যায়াম করি, সাঁতার কাটি, আরও কত কি করি। কিন্তু কেন সব করি জানিস? কেন করো ছোট মামা? বডি ফিট রাখার জন্য। কারণ ফিল্মে অভিনয় করার সময় আমাকেও তো একটু নাচ গান করতে হয়। শুনবি? হ্যাঁ শোন। দিদি তেরা दीवार दीवाना हाय राम गरिया को डाले डाना दीदी तेरा दीवार दीवाना हाय राम गरिया को डाले डाना ला 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 তা ছোট মামা, তুমি কি সত্যি সত্যি অভিনয় করছো নাকি? আরে আচ্ছা, আমাকে শুটিং দেখতে নিয়ে যাবে? নিশ্চয়ই নিয়ে যাবো। কি তার আগে যে তোকে মডার্ন হতে হবে? যা দিদিকে বলে 1000 টাকা নিয়ে। আরে বাবা, টাকার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, আমি টাকা কোনো রকম করে জোগাড় করে দেবো। তুমি শুধু আমার এইটুকুই দায়িত্ব নিলেই হবে। ঠিক আছে ঠিক আছে, আসি, টাটা। ভেবেছি আমি জামাই বাবু ব্যবসা করে মুঠো মুঠো টাকা আনছে। জামাই বাবুর দাদা দীপঙ্কর চ্যাটার্জি তার বেতনের মাইনে সব টাকা তুলে দিচ্ছে আমার দিদির হাতে। সারা আমার দিদির আর পয়সা রাখার জায়গা নেই, একটা মাত্র মেয়ে, অত টাকা খাবে কে? আমি। ওই লিপিকে চোখ করে আমার দিদির পয়সার দিঘি থেকে
বেশ কিছু মাছ আমি খেচে গেথে নেব, তারপর টাকার মহিমে আমাকে অনেক ওপরে উঠতে হবে, অনেক ওপরে। তুই উপরে উঠবি না রে মঙ্গল, একেবারে তুই পাতালে তলিয়ে যাবি। কি ব্যাপারে দাদা, থানা থেকে বাড়ি দিন আগে হঠাৎ দিদির বাড়িতে? তুই দিদির সংসারে কতখানি অমঙ্গল করতে চলেছিস সেটাই আমি নিজের চোখে দেখতে এলাম। এদেশে পুলিশ বিভাগের সব থেকে বড় দোষ কি জানিস? এরা নিজেদের চরকায় তেল না দিয়ে পরের চরকায় তেল দিতে যায়, পরের উপরে খবরদারি ফলায়। কেন করব না? দেশ গঠন করতে গেলে দেশের আপামর জনসাধারণের চরিত্র গঠন করতে হবে। এদেশের পুলিশ অফিসার ভরসা করে থাকলেই হবে না। কথাটা বলা যত সহজ, কাজটা করা তার থেকে অনেক শক্ত। ওঠেই না। আমাদের স্যার ডিএসপি দীপঙ্কর চ্যাটার্জির মতন সব পুলিশ অফিসার এদেশে যতদিন থাকবে ততদিন শান্তি শৃঙ্খলা আইন কানুন সবই বজায় থাকবে। তুই কি দীপঙ্কর চ্যাটার্জির হয়ে দালালি করতে এসেছিস? আরে মঙ্গল না, আমি দালালি করতে আসিনি। আমি দাদা হিসাবে আমার ভাইকে অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে এসেছি। দাদা, তোকে অনুরোধ করছি রে ভাই, তুই অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে আয়। তুই সৎ পথে টাকা রোজগার করে সৎভাবে তুই জীবন যাপন কর। সৎ পথে টাকা রোজগার করা এত সহজ নয়। কেন সহজ নয়? আমি তোকে টাকা দেবো, তুই ব্যবসা কর। না, আমি তোর দয়ার দান নিতে চাই না। আমি স্বাধীনভাবে থাকতে চাই। আমি যে কোনো ভাবেই হোক টাকা রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে চাই। পারবি না মঙ্গল, পারবি না। আর তোর পায়ের তলায় মাটি নেই, আছে চোরাবালির চোর। এই চোরাবালির ফাঁদে পড়ে তোর মৃত্যু অনিবার্য। তবু আমার চোরার পথ থেকে তোরা আমাকে ফেরাতে পারবি না। মঙ্গল, আমার কথা শোন ভাই, আমার কথা শোন। আরে যা যা, থানায় গিয়ে নিজের কাজ কর, আমার কাজে বাধা দিতে আসবি না। যদি আসিস তাহলে দাদা বলে আমি তোকে ক্ষমা করব না। হাতটা নামা। পারলাম না। দাদা হিসাবে তোর মতন ভাইকে আমি আলোর পথ থেকে ফেরাতে যখন পারলাম না, তখন পুলিশ হিসাবে আমি আইনের পথেই চলবো। কি বললি? আজ থেকে তোর গতিপতির ওপর লক্ষ্য রাখবো। তুই যদি যাস ডালে ডালে, আমি যাবো পাতায় পাতায়। ক্ষমতা আমার জানা আছে, তুই আমার কিছুই করতে পারিস। পারবো পারবো। যেদিন বামন সমেত হাতে নাতে তোকে ধরবো, সেদিন বুঝে দেব আমার কতখানি ক্ষমতা। বাই বাই। আমি যে হেরোইন পাচার করি সেটা কি ও জানতে পেরেছে? তবে জানতে পারলেও আমার কিছুই করতে পারবে না, কারণ আমি এখন টিম্বো সিং এর শিষ্য হয়ে গেছি। টিম্বো সিং বোম্বে, কলকাতা সব থেকে বড় মাফিয়া। পুলিশের উপরতলার সঙ্গে টিম্বো সিং এর বিশাল লাইন। তাই এই চুনোপুটি পুলিশের দল আমার কিছুই করতে পারবে না। আমি বহাল তবিয়তে চালিয়ে যাব আমার লাখ টাকার ব্যবসা, আর দুয়ার দিয়ে লুটে নেব মুঠো মুঠো টাকা। টাকা টাকা টাকাই আজ জীবন গাড়ির চাকা। ওই চাকায় ঘর দিয়ে এগিয়ে চলেছে জীবন গাড়ি। এই যুগে যার যত টাকা তার তত সুখ। টাকা ছাড়া এই মানুষের জীবনটাই ফাঁকা। যার যত টাকা তার জীবনটা বেশি ফাঁকা। কি বললেন? আমি বাউল গান গিয়ে ভিক্ষা করে যা পাই তাই দিয়ে আনন্দ করে শাক ভাত খাই। আমার জীবনে অনেক অভাব, কিন্তু আমার সংসার অনেক শান্তি, অনেক শান্তি। কিন্তু আমার জীবনটা যে বড়ই দুঃখময় বাবু মশাই। সামান্য টাকার জন্যে বিনা চিকিৎসায় মারা গেছে আমার বাবা। মা লোকের বাড়ি ঝি ভিত্তি করে খাওয়াচ্ছে। আমার বিবাহযোগ্য বোন বধূ না হতে পেরে হয়ে গেছে বার বধূ। সে আজ ওই শহরের নোংরা গলিতে দাঁড়িয়ে দেহ বিক্রি করছে, আর আমি এসব দেখেও চুপ করে বসে আছি। ছি ছি ছি, আমি মানুষ নই, আমি মানব জাতির লজ্জা।
আমার বাবা আদর করে নাম রেখেছিলেন প্রদীপ। আমাকে নিয়ে উনি অনেক স্বপ্ন দেখেছিলেন, তাই তো এই বস্তিতে বাস করেও অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছিলেন। কিন্তু লেখাপড়া শিখে কি লাভ হলো আপনি বলতে পারেন? আপনি চাকরির চেষ্টা করেননি? চাকরি, সামান্য একটা চাকরির জন্য ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ দিলাম, তবু সে এক কথা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কত সরকার গেল, কত সরকার এলো, কিন্তু কেউ আমাদের মধ্যে শিক্ষিত বেকারদের কথা ভাবলো না। শেষ পর্যন্ত আমাদের হয়ে গেল, সমাজ কি আমাদের বিরুদ্ধে দাঁড়াবে নাকি আমাদের পাশে দাঁড়াবে? বলুন, উত্তর দিন। আপনি সহজে হাত ছাড়বেন না, চেষ্টা করে যান। সামনে একটা চাকরির ইন্টারভিউ আছে, চাকরি যদি না পাই তাহলে ওটাই হবে আমার শেষ ইন্টারভিউ। চাকরি যদি না পান তাহলে কি করবেন? ভালো পথে থেকে যখন আশার প্রদীপ জ্বালাতে পারলাম না, তখন এই প্রদীপ এবার অন্ধকারেই ঝলসে উঠবে। না, ওটা বলবেন না, ওই কথা বলবেন না। আমার জীবনের লক্ষ্য একমাত্র শুধু টাকা। শিক্ষা, দীক্ষা, আদর্শ সবকিছু জলাঞ্জলি দিয়ে আমি টাকার পূজা করব। টাকাই হবে ধ্যান, টাকাই হবে জ্ঞান, আর টাকাই হবে আমার জীবনের আরাধ্য দেবী। টাকা রে, টাকা রে, টাকা তোরে পায়ে নমস্কার, টাকা তোরে পায়ে নমস্কার। তোর জন্য টাকা, তোর জন্য ভেবে ভেবে, ওরে তোর জন্য ভেবে ভেবে মুর্শি করে আশার গান। টাকা তোরে পাই নমস্কার, টাকা তোরে পাই নমস্কার। বাবু মশাই, জীবনে বাঁচতে গেলে টাকা প্রয়োজন ঠিকই, আর টাকার জন্যই আমি ভিক্ষে করতে এসে চাঁদিনী পার্কে। কিন্তু জীবনে টাকা সব নয়, জীবনে টাকা তো সবে নয়, আর সবে কিছু যায় না পাওয়া টাকার বিনিময়। টাকা তো সবে নয়, সবে কিছু যায় না পাওয়া টাকার বিনিময়ে। ওরে টাকা টাকা করে তোমার, বলি টাকা টাকা করে তোমার জীবন হবে ছাড়ে টাকা তোরে, টাকা তোরে পাই নমস্কার। টাকা রে, টাকা রে, টাকা তোরে পাই নমস্কার, টাকা তোরে পাই নমস্কার। বাবু মশাই, তবে কি গান চলবে শুনি? আজকাল টিভিতে কি রকম নাচ গান হচ্ছে দেখেছো? টিভিতে ওই রকম নাচ গান হচ্ছে বলেই তো এই সমাজের বুকে টিভি ধরে গেছে। ওসব পঞ্চ পাকামো কথা বাদ দিয়ে গণেশের কথা মন দিয়ে তুমি শোনো। বলুন গণেশ বাবু, বলুন। এখন হচ্ছে মডার্ন যুগ। এই মডার্ন যুগে ওই মডার্ন মানুষকে নাচাতে গেলে তোমাকে ডিস্কো গান গাইতে হবে। ডিস্কো গান? হ্যাঁ, ঝিক ঝাক পুক পাক এমন জোরে জোরে বাজনা বাজবে, কোনো গানের কথাই তুমি শুনতে পাবে না। ঢিপ ঢিপ করে বুকে ধাক্কা মারা বাজনা বাজবে, আর তালে তালে সুন্দরী মেয়ের দল আধ ল্যাংটা ড্রেস পরে বডি তুলিয়ে এমন নাচবে, আর সেই দেখে ছেলে থেকে পুরো নাচতে আরম্ভ করবে।
তোমাকে পয়সা চাইতে হবে না, দেখো আমি নাচি, আমার কাছে শিখে নাও। হু, হা, I am a disco dancer. Hey, I am a disco dancer. হ্যাঁ বাবুসাই, আপনার কাছে একটা নতুন জিনিস শিখলাম। শিখে যখন নিলে তাহলে আমাকে তুমি গুরু দক্ষিণা দিয়ে দাও। গুরু দক্ষিণা? যা বাবা, এই যে তোমাকে এত কায়দা কানুন শিখিয়ে দিলাম, তার জন্য আমাকে গুরু দক্ষিণা দেবে না? গুরু দক্ষিণা ছাড়া কোনো কাজ হয় না, বুঝেছো? না না, আমি কিছুদিন পয়সা দেবো না। দেবে না মানে? পেঁয়াজি তোমার ঘুচিয়ে দেবো শালা। আমাকে খাটিয়ে নিয়ে পয়সা না দিয়ে তুমি পালিয়ে যাবে ভেবেছো? ঝটপট মাল বের করো, না হলে এইটা দিয়ে তোর কলিজাটা আমি ফুটো করে দেব। বাবু মশাই, আমি এই ভিক্ষা করে 10 টাকা পেয়েছি। আরে এই নিন, এই 10 টাকা আপনাকে ভিক্ষে দিয়ে গেলাম, ভিক্ষা। হ্যাঁ, আর সেই সঙ্গে নিয়ে গেলাম শিক্ষা। আজ থেকে আর বাউল গান গানে মা বাবু, এখন থেকে যে গান গাইবো সেই গান শুনে মানুষ চমকে উঠবে। बिनी सजनी की जीवन अच्छा नहीं लगता, बिन सजनी की जीवन अच्छा नहीं लगता, बिन सजनी की चाहिए एक प्यार के लिए, बिन सजनी की चाहिए और प्यार के लिए, बिन सजनी की जीवन अच्छा नहीं लगता। এতক্ষণ বক বক করে মাত্র 10 টাকা দুধ, আমার মালের নেশাটাই গেল চটকে। যাই, এই টাকাটা দিয়ে খাটুল থেকে 1 গ্লাস মদ খেয়ে আমি আমার নেশাটা এই যে সকাল থেকে মদ গিলা হয়নি, আবার তুমি মদ খেতে যাচ্ছ? তা মদ না খেলে আমি কোথায় মধু পাবো? চাপাসেন্দারি, তুমি তো তোমার মধু ভরা যৌবন আমাকে দাও না। আমি মাতাল হলো বেতাল নই চাপাবো। আমি যা কাজ করি সব হিসাব করি। তোমার হিসাবের মাথায় আমি 7 ছাটা মারি, 7 ছাটা। কি বলছিস চাপা? তোমার তো বোনটা সব লজ্জা শরম শিখাই তুলে দিয়ে পকেট মারে পয়সা আনছেন, আর উনি বোনের টাকায় বসে বসে মাল খাচ্ছেন, লজ্জাও করে না? বেশ করেছি, মদ খেয়েছি, তাতে তোর বাপের কি? তাহলে শোনো, ওই দিদির পকেট মারার পয়সা তুমি যা খুশি করো, আমি কিন্তু ওই বাপের টাকায় সংসার চালাতে পারবো না বলে দিলাম। তাহলে সংসারটা চলবে কি করে? তোমার সংসার তোমাকে চালাতে হবে। এত ঝঞ্ঝাট থাকলে আমি বিয়েই করতাম না। কি বললে? কি বললে? কি বললে? কি বললে? ছেলেবেলায় বাবা সংসার চালিয়েছে, বাবা পালিয়ে গেল, মা লোকের বাড়ি ছি খেটে আমাদের 2 ভাই বোনকে খাইয়ে মানুষ করেছে। মা যেই ফুটে গেল, টিকলি অমনি পকেট মারা লাইনে নিয়ে পড়লো। ওই টিকলির টাকাতে সংসারের গাড়ি গড় গড় করে চলছে। খামাকায় আমি চেন টেনে গাড়ি থামাতে যাব কেন? আরে টিকলি শ্বশুর বাড়ি চলে গেলে তোমার সংসারটা কে চালাবে? শোনে, কে চালাবে? তুই চালাবি। এখন থেকে ওই টিকলির কাছে পকেট মারা কায়দা কানুন তুই ভালো করে শিখে নে। টিকলি শ্বশুর বাড়ি চলে গেলে তুই অমনি লাইনে নেমে পড়বি। তোমার পেটে এই মতলব। চলো আজ বস্তিতে চলো, তোমার মতলবে ময়দায় ওয়াইন দিয়ে দুধ চেপে রাখছো। চলো এই তুই আমাকে লোকে দেখা ফেলবে, এই লোকে দেখা ফেলবে তো, এই চাপা লোকে দেখা ফেলবে।
একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, পয়সা চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানি চাও বাবু, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানি চাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা জলে চলবে যে পথ পানা চলে, জলে চলবে যে পথ পানা চলে, মরণ নদী অথই জলে ডুবছে জীবন নাও আমার, মরণ নদী অথই জলে ডুবছে জীবন নাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, পয়সা দাও বাবু, পয়সা দাও বাবু, পয়সা দাও। দিদিমণি, জামাই বাবু, এই ভিখারিকে দয়া করে দুটো ভিক্ষা দিয়ে যান, আমার কেউ নেই, আপনারাই আমার কাছে ভগবান, আপনারা আমাকে দু চারটা ভিক্ষা দিয়ে এই অন্ধ ভিখারিকে দয়া করে বাঁচান। কে কে আপনি? আমি সঞ্জয় গো, সেই মহাভারতের সঞ্জয়। সঞ্জয় বাবু, আবার যুদ্ধ শুরু হবে, মানুষের সঙ্গে অমানুষের যুদ্ধ গো। এই বলো বলো বলো, তুমি 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 কোন পক্ষ নেবে? তুমি মানুষের না অমানুষের? বলো বলো, তোমার নাম কি? আমার নাম ভুবন ব্যানার্জি। ভুবন মানে তো পৃথিবী, তার মানে তুমি তুমি তো মানুষের পক্ষ নেবে। এই এই আমি তোমার নামটা, আমি তোমার নামটা এই মানুষের দলে লিখে রাখলাম। আমার নামটা লিখে রেখে কি হবে সঞ্জয় বাবু? আমি আমি মানুষের দল নিয়ে একটা সৈন্য দল তৈরি করব। আমার এই দলে কারা কারা থাকবে জানো? ওই ক্ষুদিরাম, সূর্য সেন, সুভাষচন্দ্র, ঋষি অরবিন্দ, নজরুল, এই রবীন্দ্রনাথ, আর থাকবে ওই সুকান্ত।
কিন্তু ওরা তো সব মারা গেছে সঞ্জয় বাবু। ওরা আবার এদেশে জন্মাবে, ওরা আবার যুদ্ধ করবে। ওদের ভয়ে ইংরেজরা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল, ওদের তারা কি ওই অমানুষের দল আবার পালিয়ে যাবে, পালিয়ে যাবে। এই দশটা আবার সুন্দর করে গড়ে উঠবে। কিন্তু কিন্তু ওরা কোথায় জন্মাবে বলো তো? ওদের গর্বে ধরবে। এমন মা আমি কোথায় পাবো? আমি জানি না সঞ্জয় বাবু। দাঁড়ান 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 দাঁড়ান, আমি ওনাদের জিজ্ঞাসা করি। এই যে আগামী দিনের বাবা মায়েরা, আমরা কি মহামানবের মা ওই মহামানবের বাবা হতে চান? তাহলে ওই আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে এই চটপট আমার কাছে নাম ঠিকানাটা লিখিয়ে দিয়ে যান। কি বললেন? আপনারা ভাবছেন আমি তখন ওই চাঁদ দিকে একটা চক্কর দিয়ে আসি। ওই তো আমার রকেট এসে গেছে। বাই বাবা মায়েরা, আমি এখন যাই। আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, তবু কথা শুনে বুঝতে পারলাম এই সেই পুলিশ অফিসার সঞ্জয় বাবু। পাগলের মতো আজও মানুষ খুঁজে চলেছি, যেমন করে আমার ভগ্নিপতি আজও খুঁজে চলছে তার হারিয়ে যাবে খুকুমণিকে। খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। আমি আমার কাজ ছেড়ে এক ছুটে পালিয়ে এসেছি। দেখি তো মানিব্যাগটা ক টাকা আছে। আরে 10 টাকা। আজকের বউনিটা আমার একেবারে খারাপ হয়ে গেল। কে মা তুমি? আরে তুমি কানা নাকি? দেখতে পাচ্ছ না আমি একটা মেয়ে মানুষ? কি করে দেখবো মা, আমি যে অন্ধ। আরে মামা করো না তো, মামা করো না। আমি সবে 20 পেরিয়ে 21-এ পা দিয়েছি, এখন আমার বিয়েই হলো না, আর তুমি বলছো মা। মায়েদের কোনো বয়স নেই গো, মেয়ে মানেই মায়ের জাত। মেয়েদের গর্ভেই তো লুকিয়ে আছে মাতৃত্বের ভ্রূণ। তাছাড়া আমার ভাগ্নিটা যদি বেঁচে থাকে, সে এতদিন ঠিক তোমার মতোই বড় হয়েছে। কোথায় থাকে তোমার ভাগ্নি? তোমাকে মা বলে আমি কোনো অপরাধ। আরে বাবা, কোথায় থাকে তোমার ভাগ্নি? আমি জানি না মা, জানি না। আরে কেন জানো না? কেমন মামা তুমি? এই মামা হয়ে ভাগ্নির খোঁজ রাখো না? কেমন মামা তুমি? তাহলে শোনো মা, একটা অমানুষ আমার বোনকে খুন করে আমার ভাগ্নিকে চুরি করে নিয়ে চলে গেছে। 20 বছর হয়ে গেছে, আজও তার কোনো সন্ধান পাইনি। তোমার আর কেউ নেই? আমার ভগ্নিপতি আছে গো, সে এখন মস্ত বড় পুলিশ অফিসার। তুমি পুলিশ অফিসারের শালা? এ শালা আবার ওই অন্ধ সেজে কোনো টিকটিকি নয় তো? তোমার কোনো চিন্তা নেই মা, আমি সত্যি জন্মান্ধ। আমার বোন বেঁচে নেই বলে আমার ভগ্নিপতির সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি ভিক্ষে করে খাই আর রাস্তাতেই থাকি। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। এই নাও 10 টাকা নাও, তুমি কিছু খেয়ে নিও। 10 টাকা? ভগবান তোমার মঙ্গল করবে মা। আমি আশীর্বাদ করছি, তুমি রাজরানী হবে, রাজরানী হবে। রাজরানী হবে? আরে বস্তির ভাঙা ঘরে যার জন্ম, যাকে পকেট মারের কাজ করে সংসার চালাতে হয়, সে হবে রাজরানী। আরে লোকটা অন্তত তার না জেনে আমাকে আশীর্বাদ করে গেল। তোর কপাল ফিরে যাবে রে টিকলি। আরে সাবির বাবা, কি ব্যাপারে? তুই আমার কপালে আবার আজ আবার কি দেখলি? মাল আসছে মাল। আরে দাদা, আমার কি মালের নেশায় তুই একবার পয়মাল হয়ে গেছিস, তাই তুই এরকম করে কথা বলছিস। আই দে একটা সিগারেট দেখে 2 টাকা মেরে নি দে। আর টিকলি না, এখন সিগারেট খাস না। সারা লাট্টকার এখনই চলে এলে কেসটা একেবারে জন্ডিস হয়ে যাবে। লাট্টকার মানে ওই যারা যাত্রা নাটকের বই লেখে? হ্যাঁ রে টিকলি, এই নাট্যকার শহরে নতুন এসেছে, নাম অভিজিৎ রায়। মাল না তুমি? আরে দাদা, আমার কি? পকেটে অনেক মাল আছে। যা সালা দাদা, আমি কি
লোকটা নাটক যাত্রা এইসব নিয়ে কথা বলতে খুব ভালোবাসে। এই তুই তো যাত্রা ফাত্রা শুনিস, তা লোকটার সঙ্গে দু এক কথা বলে লাইন করতে পারবি না? ওই নাটকের সঙ্গে আমি লাইন করব? আরে বাবা, সত্যি করে নয়, মিছে করে। কিন্তু কোনো কিন্তু না। তোর মতো এই ডান্সা মালকে দেখলে সালা নাট্যকার একেবারে হয়ে যাবে। এই তুই সালা এই নাট্যকারের বডির সঙ্গে এই তোর বডিটা লাগিয়ে জমিয়ে গল্প করতে করতে ওর পকেট থেকে মানি ব্যাগটা বার করে নিবি। আরে ঠিক আছে রে বেল্টো মাস্টার, আমি এখন রাজি। শোন টিকলি, এই নাট্যকার গলায় ক্যামেরা আর চেষ্টা পাঞ্জাবি পরে এক্ষুনি এখানে আসবে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঠিক আছে, যা, তোকে আর কিচ্ছু বলতে হবে না। ওই সালা নাট্যকারকে আমি এমন নাটক শুনিয়ে দেবো না, জীবনে কখনো আর নাটক নিয়ে লটঘট করতে আসবে না। কিন্তু খুব সাবধান, নাট্যকার যেন তোকে কলকাতার রসগোল্লা মনে করে এই সত্যি সত্যি মুখে পুড়ে ফেলতে না পারে। শালা সব সময় শালা আমার এই শরীরটার দিকে নজর। শালা এমন একদিন চোখ কানা করে দেবো যাতে কখনো কোনোদিনও আরে আরে ওই তো নাট্যকার এদিকেই আসছে। এখন আমি অভিনেত্রী, আমি চিতপুরের যাত্রা দলের বিখ্যাত নায়িকা মিস কুমকুম। কি হলো, সেই ভদ্রলোক কোথায় গেলেন? আমায় তো এখানেই আসতে বললেন। আপনি কি নাট্যকার অভিজিৎ রায়? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? আরে বাবা, আমার দাদা আমাকে আপনার কথা অনেকবার বলেছে। উনি কোথায় গেলেন? আমার দাদার তো একটা নাটকের টিম আছে, তাই আপনার আসতে দেরি দেখে আমার দাদা রিহার্সাল করতে চলে গেছে। ও, উনি বুঝি অভিনয় করেন? আরে হ্যাঁ, কেন করবে না? আমার বাবা, আমার দাদু, আমরা সবাই অভিনয় করতাম, আর সেই জন্য ওদেরকে দেখেই তো আমি এত ভালো অভিনয় শিখেছি। আপনিও অভিনয় করতে জানেন? আপনার নামটা যদি বলেন। আমার নাম মিস কুমকুম। ওই চিতপুরের বিখ্যাত ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় এমন কোনো বই নেই যাতে আমি অভিনয় করিনি। আর ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের বাড়ি তো মূল গ্রামে, ওখানেও আমি গিয়েছি। ও, আপনি তাহলে, আমি একটা তো নাটক লিখছি, আপনি কি আমার নাটকে নায়িকার চরিত্রে অভিনয় করবেন? আপনার নাটকের নায়িকার চরিত্রটা কেমন আগে তাই তো বলুন। এই আসুন, বসুন না, বসুন, বলুন, এবার বলুন আপনার নায়িকার চরিত্রটা। আমার নায়িকার যখন 1 বছর বয়স, হ্যাঁ, তখন একটা গুন্ডা তাকে চুরি করে নিয়ে যায়। মা, এ তো বাচ্চা মেয়ের গল্প না, গল্পটা হলো 20 বছর পর। মেয়েটা এখন 21 বছরের যুবতী। সে এখন ওই বস্তিতে থাকে, লোকের পকেট মারে। কি বলেন? পকেট মার? এই মালটা আমি যে পকেট মার সেটা বুঝতে পেরেছি নাকি? কি হলো, কি ভাবছেন? না 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 না, মানে এটা খুব জলিস চরিত্র মনে হচ্ছে, বুঝতে পেরেছেন? বলুন, আপনি এমন মজার চরিত্রে অভিনয় করবেন তো? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার নাটকের নায়িকা হতে আমি রাজি। ঠিক আছে, তাহলে আপনি একটা গান শোনান তো। আপনার গানের গলাটা কেমন আমি দেখিনি। আরে বাবা, আগে আমার হাতটা ধরে তুলো। কি হলো? উঠুন। কি হলো? ধাক্কা লেগেছে
আপনি আমার ছবি তুললেন কেন? আপনার ছবিটা আমি ডিরেক্টরকে দেখিয়ে বলবো। এই দেখুন, নায়িকা আমি পেয়ে গেছি। এই, আপনি এক্ষুনি চলে যাবেন? হ্যাঁ মিস কুমকুম, আপনি যদি আপনার ঠিকানাটা দেন। আরে বাবা, আমার ঠিকানার কোনো ঠিক নেই, বুঝতে পেরেছেন? আজকে চাঁদনি পার্কে তো কাল গঙ্গার ধারে এলেই আপনি আমার দেখা পেয়ে যাবেন। আমার নাটক লেখা শেষ হলেই আমি আপনার সাথে ফাইনাল কন্ট্যাক্ট করতে আসবো। আরে নিশ্চয় নিশ্চয়ই আসবে। আজ আসি মিস কুমকুম, আবার দেখা হবে। বাই বাই। সালা নাটক তো লয়, একেবারে মালপুয়া মালপুয়া। সালা বুঝতেই পারেনি কখন ওর পকেট থেকে মানি ব্যাগটা বার করে আমি আমার পোস্ট অফিসে ঢুকিয়ে দিয়েছি। দেখি তো মানি ব্যাগে কত টাকা আছে। ওই দেখি দেখি টিকলি, শালা ছিনের যোগ। আরে ধর, আরে তোর হিস্সাটা বুঝে নি, আমার হিস্সাটা বুঝিয়ে দে। আমার এবার দুসরা ধান্দা করতে যাবো। শালা আজ কার মুখ দেখে উঠেছিলাম রে মাইরি? একই কি রে বিল্টু মাস্টার, মাল দেখে একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে গেল যে। মাল করি কোথায়? এই তো কতগুলো লেখা কাগজ। ওই 8 টাকা তাহলে আমাকে ধোকা দিয়ে কেটে পড়লো। 8 টাকার তোকে ভোগা দেয়নি, ভোগা দিচ্ছিস তুই আমাকে। তার মানে বিশ্বাস কর বিল্টু মাস্টার, আমি মানিব্যাগ খুলেই দেখিনি। ওসব ধান্নাবাজির কথা বাদ দে, ঝটপট মাল বার করতে গেলি, না হলে কি করবি তুই? তোকে নিয়ে যাবো আমাদের আসল মালিকের কাছে। আসল মালিক? হ্যাঁ, আমাদের আসল মালিক একজন পাঞ্জাবি, আর তার নাম টিম্বু সিং। লোকের পকেট মেরে যে টাকা তোরা আমার হাতে তুলে দিস, সেই টাকার অর্ধেক আমি দিই ওই টিম্বু সিংকে। আমার কাছ থেকে হিস্সা না পেলে টিম্বু সিং যেমন আমাকে ছাড়বে না, আমিও ঠিক তোকে ছাড়বো না। তখন থেকে এক বলে আউড়ে যাচ্ছিস। আমি তো বললাম আমি মাল নিইনি, মাল আমার কাছে নেই। ঠিক আছে ঠিক আছে, মাল দেবি কি না দেবি সেটা ওই টিম্বু সিং এর ডেরাই গেলেই বুঝতে পারবে। আজ থেকে তোদের কাজে আমি জবাব দিয়ে গেলাম, আর কখনো কোনোদিন তোদের ওই কাজ আমি করব না। টিকলি কথা শোন, যা শালা টিকলি কাজে জবাব দিয়ে চলে গেল। দূর শালা দূর, আমি ফালতু কি চাইন করে ফেললাম। এখন কি হবে? তালা চাবি নেবেন বাবা, তালা চাবি। তালা চাবি অনেক কেসেন, তালা চাবি আছে বাবু, সস্তা দামে নিয়ে যান। ये छोटा ताला, बड़ा ताला और मझारी ताला। हाँ हाँ, हमारा नाम टिम्बू सिंह আছে। আমি সস্তা দামে তালা চাবি বিক্রি করি। আপনি তালা চাবি নেবেন তো আমার কাছে আসেন। আরে দেখেন দেখেন কোন তালা भी আপনি নেবেন, ভালো করে দেখে নি। আমি তোমাকে ধরবার জন্য চাঁদিনী পার্কে এসেছি বেটো মাস্টার। আমি তো আপনার কাছে যাচ্ছিলাম সর্দার জি। ওসব বাত छोड़ के जल्दी जल्दी मेरा हिस्सा निकालो। আপনার হিস্সা আমি 2-1 দিনের মধ্যেই মিটিয়ে দেব। अरे नहीं नहीं, और আমি इंतजार करबे ना, अभी मेरा रुपया निकालो। সর্দার জি, আপনি আপনার আমি আপনাকে পকেট মারার দোল করিয়ে দিলাম, আর সে দোলের কামাই তুমি নিজে নিজে বুঝে নিচ্ছ, মগর আমার হিস্সা কেন দিচ্ছ না? আপনার হিস্সা আমি 2-1 দিনের মধ্যেই মিটিয়ে দেব। ঝুট বাত মত বলো বেটো। আমি ঝুট বলছি না সর্দার জি, একটু আগে এই নিয়ে আমার দলের একটা মেয়ের সাথে আমার কিচাইন হয়ে গেল। ও লড়কির নাম কি আছে? ও লড়কির নাম টিকলি। टिकले, बहुत
अच्छा नाम আছে। বহুত আচ্ছা নামই শুধু নয় সর্দারজি, এটা দেখতেও খাসা। ও লড়কির বয়স কত আছে? তা 20 কি 22 হবে। ठीक है, तुम टकली के लिए जल्दी जल्दी हमारे साथ देखा करो। কি করে দেখা করব সর্দারজি? টিকলি যে আমার উপরে রেগে একেবারে আগুন হয়ে গেছে। अरे बिट्टू भाई, ও খুবসুরত লড়কির গুসা একটু বেশি হয়। আমি ওর কাছে গিয়ে মাপ চেয়ে নিয়ে ওর সাথে ভাব জমা ফেলো আর পর ওকে পটিয়ে পটিয়ে আমার কাছে নিয়ে এসো। ওই কিন্তু টিন্তু না আছে, আমি তোমাকে 50,000 रुपया দেবে। 50,000? हाँ हाँ 50,000। जाओ जल्दी जल्दी काम शुरू करो, मगर एक बात याद रखबे, हमारा नाम टिम्बो सिंह। वादा माफी काम कर ले, हमें जेमन इनाम दे, जेमन बेईमानी कर ले तार हिसाब আমি বুঝে দিই। আর রিভলভারের একটা গুলি খরচা করে। তাহলে আপনিও শুনে রাখুন টিম্বো সিং, এই বিল্টু মাস্টার ওদা মাপে কাম করে হাসতে হাসতে ইনাম নিতে জানে, কিন্তু কাম বরবাদ করে জান কুরবানি দিতে সে জানে না। বিল্টু মাস্টার, তুমি আমার আসল মতলবটাই জানো না, কিন্তু আমি মনে মনে ভেবে নিয়েছি ওই টিকলিকে আমি আরবে পাচার করে দিয়ে কমিয়ে নেব লাখ লাখ টাকা। এখন শুধু আমি ওই টিকলির কথাই ভাববো। সুন্দরী টিকলি, তোমাকে আমি আরবে পাঠাবার ব্যবস্থা পাকা করতে যাচ্ছি। তালা চাবি নিবেন বাবু, তালা চাবি। তালা চাবি আছে বাবু, দাম বহুত সস্তা। বাবু ছোটা তালা, বড়া